আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। তোমাদের সঙ্গে আমি রয়েছি বি.এম. রাশেদ আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব, নিশ্চয়ই সেটি তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তোমাদেরকে যদি বলা হয় এটি কিসের ছবি, নির্দ্বিধায় তোমরা উত্তর দেবে এটি পিরামিডের ছবি। তাহলে আজকের আলোচনার বিষয়টি কি? তোমরা অনেকে বলবে স্যার আজকের আলোচনার বিষয় পিরামিড। যদি আমরা ব্যাপক অর্থে চিন্তা করি তাহলে বলতে হবে পিরামিড কোন সভ্যতার অবদান? পিরামিড হচ্ছে মিশরীয় সভ্যতার অবদান। তাহলে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আমি আলোচনা করব তা হচ্ছে তোমাদের প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়ের একটি আলোচ্য বিষয় মিশরীয় সভ্যতা। তার আগে আমরা সভ্যতা কি সে বিষয়ে একটু আলোকপাত করে আসি। তোমরা জানো প্রাচীনকালে মানুষ তাদের খাদ্যের প্রয়োজনে গাছের ফলমূল খেত। তারা চাষাবাদ শেখেনি, ফসল উৎপাদন করতে পারত না। ফলমূল খাওয়ার পরে তারা একটা সময় উপলব্ধি করলো যে তাদের খাদ্যের আরো প্রয়োজন। ফলশ্রুতিতে তারা একসঙ্গে বসবাস করার একটা প্রয়াস সৃষ্টি করলো। ফলশ্রুতিতে তারা ছোট ছোট শিকারী, পরবর্তীতে আরো বড় ধরনের শিকারের তাদের প্রয়োজন হলো। এই শিকার করতে তাদের হাতিয়ার প্রয়োজন হলো। এই হাতিয়ারটি তারা তৈরি করেছিল পাথর ঘষে। পাথর ঘষে যখন হাতিয়ার তৈরি করতে যায়, ঠিক সে সময়ে আরেকটা জিনিস তারা আবিষ্কার করে ফেলে, সেটি হচ্ছে আগুন। তাহলে এই প্রাচীনকালের মানুষ তাদের জীবিকার প্রয়োজনে পাথর ঘষে হাতিয়ার বানিয়েছিল পশু শিকারের জন্য। দ্বিতীয়ত তারা আগুনকে তৈরি করেছিল। ঠিক এরপরই তারা আস্তে আস্তে নিজেদের বসত বাড়ি তৈরি করার চেষ্টা করলো এবং চাষাবাদের প্রয়োজন উপলব্ধি হলো। তারা চাষাবাদ শুরু করলো। চাষাবাদের পরে তারা একটি গ্রামকে সৃষ্টি করলো। সেই গ্রাম থেকে একসময় নগর সভ্যতার সৃষ্টি হয়। ঠিক সেভাবেই আস্তে আস্তে আমাদের সভ্যতার যাত্রা শুরু হয়েছে। সভ্যতা হচ্ছে একটি বড় একটা ধারণা। ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বলেছেন, মানব ইতিহাসের বিভিন্ন স্তরে, বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেটি হচ্ছে সভ্যতা। গ্রামীণ সংস্কৃতি গড়ে তোলার পরবর্তী ধাপে মানুষ নগর সভ্যতা গড়ে তোলে। মূলত এই নগর সভ্যতাকেই বলা হচ্ছে সভ্যতা। সভ্যতা হতে হলে কয়েকটি উপাদানের প্রয়োজন হয়। সেগুলো হচ্ছে ব্যাপক ভিত্তিতে কৃষি জমির ব্যবহার, কৃষিকাজ ও অন্যান্য প্রয়োজনীয় ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তোলা, রাস্তাঘাট তৈরি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হওয়া, বাড়ি তৈরি করা, বিশেষ করে কাঁচা মাটি দিয়ে সেগুলোকে পুড়িয়ে ইট বানানো এবং বাড়ি তৈরি, নগর বা শহর গড়ে তোলা, লেখার কায়দা শেখা, নাগরিক অধিকার ও শাসনের প্রয়োজনে সরকার ব্যবস্থা প্রণয়ন ও একটি রাষ্ট্র গঠন। সভ্যতা বিকাশের কয়েকটি ধাপ রয়েছে। সেই ধাপগুলোর মধ্যে একটা হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর শব্দের অর্থটি হচ্ছে পাথর। এই প্রস্তর যুগে দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ, আর একটা হচ্ছে নবপলীয় যুগ বা প্রাগৈতিহাসিক যুগ। এই প্রাচীন প্রস্তর যুগ বা পুরোপলীয় যুগে শিকারের প্রয়োজনে মানুষ পাথর ঘষে অস্ত্র তৈরি করেছে এবং আগুন জ্বালানো শিখেছে। দ্বিতীয় ধাপে নবপলীয় যুগ বা প্রাগৈতিহাসিক যুগে মানুষ কৃষির আবিষ্কার করেছে, দলবদ্ধ হয়ে বসবাস করেছে, পশুকে বশ করার কৌশল করেছে, গ্রাম ব্যবস্থা গড়ে তুলেছে। তোমাদের এখানে একটু বলে রাখা দরকার, যে পশুকে মানুষ একসময় শিকার করত, সেই পশুকেই তারা এখন বশ করেছে তাদের চাষাবাদের প্রয়োজনে সহ অন্যান্য যানবাহনের প্রয়োজনেও তারা এই পশুকে বশ করেছে।
মূলত এর পরবর্তী ধাপেই শুরু হয় সভ্যতার যুগ বা ঐতিহাসিক যুগ। আমরা মিশরীয় সভ্যতা পড়ানোর আগে বর্তমান মিশরে যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থান সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো মিশরের ইংলিশ শব্দটা হচ্ছে ইজিপ্ট। তোমরা যদি ম্যাপে দেখো সেখানে ইজিপ্ট লেখা আছে, যার বাংলাটা হচ্ছে মিশর। তার উত্তরে রয়েছে মেডিটেরিয়ান সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। ঠিক তার দক্ষিণে রয়েছে সুদান, এর পূর্বে রয়েছে রেড সি। রেড সি বাংলাটা হচ্ছে লোহিত সাগর, এবং তার পশ্চিমে রয়েছে লিবিয়া নামক রাষ্ট্রটি। তাহলে তোমরা মিশরের বর্তমান মিশরের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে পারলে। দেখো এই ইজিপ্ট লেখার পাশে একটা সবুজ কিছু একটা দেখা যায়, এটি মূলত হচ্ছে নীল নদ। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। শুধু মিশরীয় সভ্যতাই নয়, পৃথিবীর অধিকাংশ সভ্যতাই গড়ে উঠেছে কোনো না কোনো নদীর তীরে। যেমন আমাদের উপমহাদেশের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, ঠিক তেমনি মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। আমরা এ পর্যায়ে মিশরের এই সভ্যতা গড়ে ওঠার পিছনে নীল নদের কি ভূমিকা ছিল এবং নীল নদের কি অবদান ছিল সে সম্পর্কে আলোকপাত করব। তোমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপে যে সবুজ অংশটা দেখা যায় এটা হচ্ছে নীল নদ। তোমাদের একটু বলে রাখা ভালো, পৃথিবীর দীর্ঘতম নদের নাম হচ্ছে নীল নদ। এটি ভিক্টোরিয়া ফলস থেকে উৎপত্তি হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। মাঝখানে সে 11টি দেশ অতিক্রম করেছে। তোমাদের এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় এই ক্লাস থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদ কোনটা, তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারবে নীল নদ। এটি কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটি 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ কোথায় পতিত হয়েছে? নীল নদের পতিত স্থান হচ্ছে ভূমধ্য সাগর। এই দেখতে পাচ্ছ এখানে একটা বদ্বীপ সৃষ্টি হয়েছে। এই বদ্বীপের পাশে কিন্তু মিশরের দুটো বিখ্যাত বন্দর আছে। একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া এই পাশে আছে পোর্ট সৈয়দ। তাহলে যদি প্রশ্ন আছে বিখ্যাত আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়, তোমরা নির্দ্বিধায় বলে দিতে পারবে এটি মিশরে অবস্থিত। এই নীল নদের পাশেই গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। তোমাদের এখান থেকে কোশ্চেন হয়, যদি তোমাদের এমসিকিউতে আসে অথবা উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্নে আসে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি, তোমরা বলবে মিশরীয় সভ্যতা। এই নীল নদের পাশে তোমরা দেখতে পাচ্ছ দুটি ভাগে ভাগ করেছে নীল নদকে মিশরের। একটি হচ্ছে লয়ার ইজিপ্ট, যেটাকে বলা হচ্ছে মিশরের উত্তরাঞ্চল, আর একটা হচ্ছে আপার ইজিপ্ট, যেটা হচ্ছে মিশরের দক্ষিণাঞ্চল। এই দুটো এলাকায় মূলত মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। লয়ার ইজিপ্টের একটা বিখ্যাত শহরের নাম হচ্ছে গিজা, যেখানে অধিকাংশ পিরামিড এখন গেলে দেখতে পাওয়া যাবে। অধিকাংশ পিরামিড এই গিজা শহরে অবস্থিত, এবং অন্যান্য কিছু পিরামিড, ধর্ম মন্দির, রাজাদের বাসস্থান রয়েছে এই আপার ইজিপ্টে, যেটাকে আমরা বলছি লুকচর। তো মিশরীয় এই সভ্যতার পিছনে নীল নদের কি ভূমিকা ছিল আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। তোমরা জানো একটি নদীর অনেক কাজ আছে। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, দেখো যে বড় বড় শহরগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরে। কারণটা হচ্ছে তখন যানবাহনের প্রয়োজনে আমাদের নদীকেই ব্যবহার করতে হতো, এবং পানির প্রয়োজন ছিল, সে পানি আসতো নদী থেকে। নদীর আরো অনেক কাজ আছে। নদী থেকে মাছ পাওয়া যায়, নদীর পানি দিয়ে সেচ ব্যবস্থা করা যায়, আরো অনেক ব্যবস্থা আছে নদীর। ঐতিহাসিক হিরোডোটাস মিশরকে দ্য গিফট অফ নীল করেছেন। এখন এই হিরোডোটাসটা আবার কি? হিরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। যদি প্রশ্ন আসে ইতিহাসের জনককে, তোমরা বলবে হিরোডোটাস। ওনার বাড়ি কোথায়? এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে গ্রিসে।
গ্রিক ঐতিহাসিক ইতিহাসের জনক হিরোডোটাস মিশরকে নীল নদের দান করেছেন। আরেক কথায় মিশরীয় সভ্যতা বা মিশরকে কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়। কৃষিকাজের প্রয়োজনে উর্বর মাটি ও সেচ ব্যবস্থার সৃষ্টি, মৎস্য আহরণ, যাতায়াত, পানির অন্যান্য ব্যবহার, নীল নদের জলাধারে প্যাপিরাস, নলখাগড়া গাছের সৃষ্টি। তোমরা জানো নীল নদ মিশরীয় সভ্যতার কতটা অবদান রেখেছিল। সেখান থেকে মানুষ এর পাশে বসবাস করত। বসবাস করতে করতে একটা সময় যখন বর্ষার মৌসুম, দেখা যায় এই নীল নদ তার দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করেছে। বন্যার ফলে তাদের যে সমস্ত কৃষি জমি ছিল সব কৃষি জমি নষ্ট হয়ে গেছে। কৃষি জমির আবাদি ফসলগুলো নষ্ট হয়ে গেছে। যখন বন্যা চলে গেছে তখন সেখানে পলি মাটি পড়েছে। পলি মাটিতে আবার নতুন উদ্যমে অনেক বেশি ফসলের ফলন হয়েছে। আবার যখন শুষ্ক মৌসুম, তখন দেখা গেল পানির অভাবে ফসল ভালো হচ্ছে না। তখন এই নীল নদের মানুষ চিন্তা করলো তাহলে একটা বাঁধের প্রয়োজন। তারা নীল নদের পাশে একটি বাঁধ দিল। এই বাঁধ দেওয়ার ফলশ্রুতিতে তারা বন্যার সময় প্রয়োজনীয় পানি এই বাঁধে সংরক্ষণ করে রাখত এবং সেই পানিটা শুষ্ক মৌসুমে তাদের ফসলের প্রয়োজনে সেই পানিকে তারা ব্যবহার করত। এভাবেই তারা নীল নদকে ব্যবহার করেছে। আর এভাবেই মিশরের নীল নদের পাশে গড়ে উঠেছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার রাজনৈতিক ইতিহাস। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। ছোট ছোট এলাকা নিয়ে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র। এগুলোকে বলা হতো নোম। এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন হয় যে ছোট ছোট নগর রাষ্ট্রকে একত্রে কি বলা হয়? এগুলোকে বলা হয় নোম। ধীরে ধীরে এই নোমগুলো একত্র হয়ে গড়ে ওঠে মিশরীয় সভ্যতা, মিশরীয় রাষ্ট্র। এই মিশরীয় রাষ্ট্র কাঠামোর যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো ফারাও। ফারাও শব্দের আরেকটি অর্থ হচ্ছে রাজা। মিশরকে একক রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছিলেন যে রাজা, তার নাম হচ্ছে মেনেস। তাদের প্রথম রাজধানী ছিল ফেনিস, পরবর্তীকালে তাদের রাজধানী হয় মেমফিস। এখানে বলে রাখা ভালো যে অনেক ঐতিহাসিক আবার মনে করেন তাদের প্রথম রাজধানী ছিল মেমফিস। মিশরীয় একটি শব্দ হচ্ছে ফারা, যে শব্দের অর্থ হচ্ছে রাজকীয় বাড়ি, যেখানে ফারাও বা রাজারা বসবাস করত। তারা নিজেকে সূর্য দেবতার রে বা রায়ের পুত্র মনে করত, কারণ মিশরীয়দের প্রধান দেবতাই ছিল হচ্ছে সূর্য দেবতা। গুরুত্বপূর্ণ কয়েকজন ফারাওয়ের নাম তোমাদের সঙ্গে বলি। একজনের নাম হচ্ছে মেনেস, যেটা আগেই বলেছি, তিনি কিনা মিশরের একক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। আর একজন আমেনহোটেপ। এই আমেনহোটেপ শুধু একজন না, কয়েকজন আমেনহোটেপ আছেন। তো সেখানে তাদের ব্যবহার করতে হয় প্রথম আমেনহোটেপ, দ্বিতীয় আমেনহোটেপ, এমনই ভাবে। আর একজন হচ্ছে টুটেনখামেন। এছাড়াও আরো অনেক ফারাও আছে। এই তিনজনের নামই মোটামুটি তোমাদের জন্য প্রয়োজন। তাদের প্রশাসনিক যে স্তর বিন্যাস ছিল তার ঠিক তার উপরেই ছিল ফারাও। এই ফারাওরা একসঙ্গে তারা রাজ্যের প্রধান ছিলেন এবং যে ধর্মীয় প্রধান যাকে বলা হতো পুরোহিত, এই কাজটাও ফারাইরাই করতেন। তার পরবর্তীতে যিনি ছিলেন তাকে বলা হতো ভিজিয়ার, অর্থাৎ প্রধানমন্ত্রী। তারপরে কোষাধ্যক্ষ, প্রধান স্থপতি, প্রধান বিচারপতি এবং অন্যান্যরা ছিলেন। সভ্যতায় মিশরীয়দের কি অবদান ছিল? সেক্ষেত্রে ধর্মে তাদের কি অবদান ছিল? মিশরীয়দের প্রকৃতিতে যে যত বেশি শক্তিশালী, তারা তাকে সেই উঁচু মর্যাদায় শক্তির অবস্থানের ভিত্তিতে সেই দেব দেবতার পূজা করত। তবে তাদের প্রধান দেবতা ছিল হচ্ছে সূর্য দেবতা, যার নাম তারা দিয়েছিলেন রে বা রা, যা পরবর্তীতে আমন রে নামে ডাকা হতো। ফারাও চতুর্থ আমেনহোটেপ বিভিন্ন দেবদেবীর পূজা নিষিদ্ধ করে কেবলমাত্র সূর্য দেবতার পূজা করতে বলেন। আর এই সূর্য দেবতার নাম দেন এটন। আর তিনি নিজের নাম এর সঙ্গে মিলিয়ে রাখেন একনাটন। আর এই একনাটনই বিশ্বের ইতিহাসের সর্বপ্রথম এক ঈশ্বরবাদের ধারণা দেন। তোমাদের এখান থেকে আরো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেটি হচ্ছে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরবাদের ধারণা দেন কে? একনাটন। যদি কারো নাম না আসে
তাহলে যদি বলে কোন সভ্যতা বিশ্বের ইতিহাসে প্রথম একেশ্বরবাদের ধারণা দেন, তোমাদের তখন বলতে হবে এখনাটন। মূলত এখনাটন কিন্তু তার মূল নাম ছিল চতুর্থ আমেনহোটেপ। ঠিক চতুর্থ আমেনহোটেপ তিনি সূর্য দেবতার নাম দেন এটন, সেই সঙ্গে মিলে নিজের নাম রাখেন এখনাটন। আর এই এখনাটনই ইতিহাসের সর্বপ্রথম এক ঈশ্বরবাদের ধারণা দেন। তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি বলতে পারো পিরামিডের, আরেকটি হচ্ছে তাদের ধর্ম মন্দিরের। এটি লুকজোরে অবস্থিত। মিশরীয় সভ্যতায় স্থাপত্যে কি অবদান রেখেছিল? তোমাদের যদি আমরা প্রথমে পিরামিড সম্পর্কে আলোচনা করি, এটি একটি ত্রিমাত্রিক। হাজার হাজার বছর আগে এই পিরামিড গড়েছিল মিশরের ফারাওরা। একটি বিশেষ প্রয়োজনে এই পিরামিডটি তারা গড়েছিল। মিশরের মানুষদের মধ্যে তারা একটি ধারণা দিতে পেরেছিল যে আমাদের পুনর্জন্ম হবে, সেই পুনর্জন্মেও আমরা তোমাদের শাসক থাকবো। তো আমরা যেহেতু তোমাদের শাসক থাকবো, তাহলে আমাদের মৃত্যুর পরে আমাদের দেহটাকে সংরক্ষণ করতে হবে। সেই সংরক্ষণের প্রত্যাশায় আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে মমি। আমরা চিকিৎসা বিদ্যায় অবদানের ক্ষেত্রে মমি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা এখন আমরা পিরামিড নিয়ে আলোচনা করি। তো এই পিরামিডে প্রয়োজন হলো, এই মমি প্রথমে তারা মরুভূমির বুকে কবর দিত। ফারাওদের এই মমি করে যখন মরুভূমির বুকে কবর দিত, তাহলে তারা পরবর্তীতে যখন রাজা হবে, এই রাজাদের শাসন করতে হলে অনেক স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা দরকার হয়। তখন তাদের সেই সমাধি ক্ষেত্রের মধ্যে অনেক টাকা পয়সা, স্বর্ণ অলংকার রেখে। একটা প্রবাদ আছে বাংলায়, চোরে শোনে না ধর্মের কাহিনী। চোর তো আর ধর্মের কাহিনী শুনবে না। তাদের প্রয়োজন হচ্ছে খাদ্য, তাদের প্রয়োজন অর্থ। সেই প্রয়োজন মেটানোর জন্য তারা মরুভূমির বুকে সে কবর করে স্বর্ণগুলো চুরি করতে লাগলো। একটা সময় ফারাওরা দেখলো যে ব্যাপারটা তো অনেক মুশকিলের, কি করা যায়। ঠিক সেই মমিগুলো সংরক্ষণ করার জন্য তারা একটা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার প্রয়াসেই মূলত পিরামিডগুলো তৈরি করেছিল। কম বেশি ৮০টি পিরামিডের কথা জানা যায়, তার মধ্যে ৭০টি এখনো দাঁড়িয়ে আছে মিশরের বুকে। এবং তার মধ্যে সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর। ফারাও খুফুর পিরামিডটি হচ্ছে সবচেয়ে বড় পিরামিড। তোমরা এই পিরামিডটি দেখে এখানে মনে হতে পারে যে ছোট ছোট ইট, কিন্তু ব্যাপারটি তা নয়। এই পিরামিডের যে ব্লকগুলো দেয়া আছে, একটি হচ্ছে সব পাথরের, যেটি ২ টন থেকে শুরু করে মাথার উপরে যেগুলো দেয় সেটা ৮০ টন পর্যন্ত হতে পারে। এটা কি এখন কল্পনা করা যায় যে এত বড় পাথর তারা সেই সময় মানুষ কিভাবে অন্য জায়গা থেকে এনে এখানে স্থাপন করেছিল? কিন্তু মিশরীয় সভ্যতার মানুষ সেই কর্মটি করে দেখিয়েছে, এবং আজও হাজার হাজার বছর পরে আজও মিশরের বুক চিরে সেই পিরামিডটি দাঁড়িয়ে আছে। হয়তো সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু সেই স্থাপনাগুলো এখনো টিকে আছে। মূলত মমি সংরক্ষণ করার জন্যই মিশরীয় ফারাওরা এই পিরামিডগুলো তৈরি করেছিল। তারপরে দেখো, তাদের স্থাপত্য বিদ্যার আরেকটি অন্যতম নিদর্শন হচ্ছে তাদের ধর্ম মন্দির। সেই ধর্ম মন্দিরে কত সুন্দর করে পাথর কেটে খোদাই করে তারা মূর্তি স্থাপন করেছে। এরপরে আমরা আসবো ভাস্কর্য এবং চিত্রকলা এবং কারুশিল্পে তাদের কি অবদান ছিল। মিশরীয়দের ভাস্কর্যের কথা বলতে গেলে প্রথমে যে কথাটি আসে সেটি হচ্ছে স্ফিংস। স্ফিংস, এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে স্ফিংসের ছবি। এই ছবির নিচের অংশটা হচ্ছে সিংহের, দেখো সিংহের থাবাগুলো দেখা যাচ্ছে, আর উপরের অংশটা হচ্ছে মানুষের। ফারাওরা জনসাধারণের মধ্যে এই মেসেজটি কনভে করতে চাইতো যে তারা নিজেরা সিংহের মতো শক্তিশালী। এজন্য ফারাওদের এই ছবিটির মুখায়ব করেছে মানুষের, আর নিচের অংশটি করেছে সিংহের। স্ফিংস হচ্ছে তাদের ভাস্কর্যের অন্যতম একটি দৃষ্টান্ত, যা আজও টিকে আছে। এই স্ফিংসের পিছনে কিন্তু ছোট বড় ৯টি পিরামিড রয়েছে। চিত্রকলা ও কারুশিল্পে তাদের অবদান ছিল। তারা যেহেতু কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে তারা ধাতুর ব্যবহার শিখেছিল। তারা কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে সমস্ত আনুষঙ্গিক জিনিস প্রয়োজন হয় সেগুলো কলকারখানা তৈরি করেছিল। কৃষি ফসল রাখার জন্য যে পাত্রের প্রয়োজন হয় সেই পাত্র তারা বানিয়েছিল তাদের খাবার, এবং পানি সেচের যে ব্যবস্থার জন্য যে পাত্র তৈরি হয় সেই পাত্রগুলো তারা তৈরি করেছিল। এবং চিত্রকলায় তোমরা দেখতেই পাচ্ছ
তারা পেইন্ট করতো, সুন্দর রঙের ব্যবহার করতো এবং তারা মূলত দেওয়াল চিত্রটা করতো। তার পরবর্তীতে যখন প্যাপিরাস দিয়ে কাগজ তৈরি করে, এই প্যাপিরাস পেপারের উপরেও তারা অনেক বেশি চিত্রকর্ম করেছে। মিশরীয় সভ্যতার অবদানের মধ্যে আরেকটি বিষয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অবদান। জ্ঞান বিজ্ঞান চ্যাপ্টারে আসলেই আমাদের প্রথম বলতে হবে মিশরীয়রা প্রথম চিত্রভিত্তিক, তোমাদের এটা বলতে হবে এটা অক্ষর ভিত্তিক না, চিত্রভিত্তিক একটি লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। কম বেশি 24টি ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে তাদের এই ব্যঞ্জন বর্ণের সমন্বয়ে তাদের এই বর্ণমালাগুলো ছিল। এই বর্ণমালাগুলো ছিল চিত্রভিত্তিক। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন গাছের ডালপালা বিভিন্ন কিছু দিয়ে বোঝানো হয়েছে তাদের এই বর্ণগুলো। 24টি বর্ণ আছে তাদের। এই লিখন পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফি। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে যে হায়ারোগ্লিফি কাদের লিপি? সেটা কি সুমেরীয়, তিব্র, সিন্ধু অথবা মিশরীয় সভ্যতা? তোমাদের উত্তর দিতে হবে মিশরীয় সভ্যতা। আর কিউনিফর্ম আর একটা লিপি, সেটি হচ্ছে অক্ষর ভিত্তিক লিপি, যার আবিষ্কার করেছিলেন সুমেরীয় সভ্যতা। তাহলে হায়ারোগ্লিফিক আবিষ্কার করেছে মিশরীয় সভ্যতা আর কিউনিফর্ম আবিষ্কার করেছে সুমেরীয় সভ্যতা। পৃথিবীর ইতিহাসের প্রথম পাটিগণিত এবং জ্যামিতির আবিষ্কার কিন্তু করেছিলেন মিশরীয়রা। যোগ, বিয়োগ এবং ভাগের প্রথম ব্যবহার করেছিল মিশরীয়রা। মিশরীয়রা প্রথম ক্যালেন্ডার তৈরি করেছিল। তারা বছরকে 12 মাস এবং সেই মাসকে 30 দিনে ভাগ করেছিল। তাহলে দেখা যাচ্ছে জ্ঞান বিজ্ঞানে মিশরীয়দের অবদান ছিল অনেক বেশি। এখন চিকিৎসা বিজ্ঞানের তাদের কি অবদান ছিল? তোমরা দুটো ছবি একেবারে তোমাদের স্ক্রিনের ডান পাশে দেখা যাচ্ছে। একটি হচ্ছে মমি কিভাবে একজন মৃত মানুষকে কিভাবে সংরক্ষণ করে, উপরে কিভাবে কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে রেখেছে, এবং এই এই মূর্তিটাকে আরেকটা অবয়বের মধ্যে ঢেকে দেওয়া হয়। দেখো কিছু মানুষ সেই অবয়বের একটা পার্ট খুলে ফেলেছে। এভাবে কি মমি করে রাখা হতো ফারাওদের, এবং এগুলোকে সংরক্ষণ করা হতো পিরামিডের মধ্যে। তাহলে সে সময়কার যে মমিগুলো এখনো আমরা দেখি একেবারেই অক্ষত আছে। তাহলে চিকিৎসা বিজ্ঞানে তারা কতটা সাফল্য অর্জন করেছিল এই মমিগুলোর দিকে তাকালেই আমরা উপলব্ধি করতে পারি। তারপরে আরেকটি ক্ষেত্রে তাদের অবদান ছিল, সেটি হচ্ছে তারা প্রথম কাগজের আবিষ্কার করেছিল প্যাপিরাস নামক একটা নলখাগড়া থেকে। এটি তৈরি হতো মূলত নীল নদের পাশে যে জলাধার ছিল সেই জলাধারে উৎপন্ন হতো প্যাপিরাস। তোমরা দেখতে পাচ্ছ এই গাছের নিচের অংশটা তারা পানির মধ্যে কেটে ভিজায় রাখতো। তারপরে এখান থেকে তারা কাগজের মন্ড তৈরি করতো পানির মধ্যে ভিজিয়ে রেখে, তার উপরে তারা লিখতো। মূলত ইংলিশের যে শব্দটি তোমরা পেপার দেখো, এই পেপার শব্দটি মূলত এসেছে কিন্তু এই প্যাপিরাস থেকে। তাহলে একটা সুন্দর জিনিস শিখলে যে পেপার শব্দটি মূলত এসেছে এই প্যাপিরাস থেকে। মিশরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা কিরূপ ছিল? আমাদের বর্তমান সমাজে যেমন 3টি শ্রেণী আছে, উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী, তারপরে নিম্ন শ্রেণী। পৃথিবীর ইতিহাসের প্রথম থেকেই ঠিক এমনই শ্রেণীবিন্যাস সমাজের মধ্যে প্রচলিত ছিল। প্রথম শ্রেণীর মিশরীয়দের প্রথম শ্রেণীর মধ্যে প্রথম ছিলেন শাসক বা ফারাও। তারপরে ছিল পুরোহিত, যে কাজটা শাসক নিজেই করতেন, রাজন্যবর্গ ও অন্যান্য অভিজাত সমাজের লোকজন। মধ্যম শ্রেণীর মধ্যে ছিল ব্যবসায়ী, সাহিত্যিক, কারিগর ও অন্যান্য পেশাজীবীরা, এবং একেবারেই নিম্ন শ্রেণীর মধ্যে ছিল ভূমিদাস, সেবাদাস এবং কৃতদাস, একেবারে নিম্ন শ্রেণী, বর্তমানেও তাই। তোমাদের ধন্যবাদ দেওয়ার আগে আরেকটু বিষয় আমরা আলোকপাত করি যে আজ আমরা মূলত এই লেকচার থেকে কি শিখতে পেলাম। আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো মূলত তোমাদের জন্য প্রয়োজন সেটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি? মিশরীয় সভ্যতা। পৃথিবীর সর্বপ্রথম পেপারের কাগজের ব্যবহার কারা করেন? মিশরীয়রা। 30 দিনে যে এক মাস হয় এটি কারা শিক্ষা দিয়েছেন? মিশরীয়রা। তাছাড়া পিরামিড কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। সবচেয়ে বড় পিরামিডের নাম কি? ফারাও কুপুর। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। বিশ্বের প্রথম এক ঈশ্বরবাদের ধারণা কে দেন? একনাটন। এটিও মিশরীয় সভ্যতার।
মমি কোন সভ্যতার অবদান? এটিও মিশরীয় সভ্যতার। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল।